প্রিয় দর্শক, বিরতির পরও আবারও ফেরত আসলাম ৭১-এর গান নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। তিমি নন্দী স্যার, আপনার কাছে আবারও আসছি। ওই সময়কার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন, যেরকম আমি ডালিয়া আপার কাছে জানতে চাইলাম সুখকর বা দুঃখকর, এবং ৭১-এর পরে আপনাদের নিশ্চয়ই আরও অনেক স্মৃতি আছে, সেখান থেকে যদি একটু কিছু আমাদেরকে বলতেন। ৭১-এর পরে ৭১-এই তো বলা হলো না, সেটি হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল একটি দোতলা বাড়ি। উপরতলায় আমাদের কিছু শিল্পী, সঙ্গীত পরিচালক, কর্মকর্তা ইনারা ছিলেন গাদাগাদি করে। কারোর বালিশ ছিল, কারোর কাঁথা ছিল, কারোর ছিল না। কাড়াকাড়ি করে নিয়ে ঘুমাতেন। আর ওখানেই জন্ম হতো একটি গানের। আর নিচের তলায় একটা ছোট্ট ঘর ছিল, যেখানে একটাই মাইক্রোফোন ছিল, এবং এই একটি মাইক্রোফোনেই কিন্তু সব গান বা সব কিছুই রেকর্ড হয়েছে একটি মাইক্রোফোন দিয়ে। অর্থাৎ একটি মাইক্রোফোনে আমরা সবাই ঘিরে গান করতাম, আর মাইকের ওই পাশে ছিল যন্ত্রশিল্পী ভাইরা, তারা যন্ত্র বাজাতেন, এবং এই একটা মাইক দিয়েই কিন্তু এই গানগুলি রেকর্ড হয়েছে। এবং সবচেয়ে অবাক কাণ্ড যে এখন প্রযুক্তিগতভাবে আমরা কিন্তু প্রত্যেকে যেমন আলাদা আলাদা একটা মাইক্রোফোন নিয়ে আমরা গান করছি, প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের নিজস্ব চ্যানেল ব্যবহার করে গান করছি, বিভিন্ন সফটওয়্যার দিয়ে গান করছি, তারপরেও মন ভরছে না, হচ্ছে না, আমাদের আরও অনেক কিছু লাগে। কিন্তু তখন একটা মাইক্রোফোনেই এই উদ্দীপনামূলক গানগুলি আমরা রেকর্ড করেছি, এবং আমাদেরকে যেভাবে রিহার্সাল করে, যেভাবে হারমোনাইজ করিয়ে সমরদা, অজিতদা, শ্যামদা যেভাবে করিয়েছেন আমাদেরকে, আমি খুব অবাক হয়ে যাই যে এই অল্প সময়ের মধ্যে এক একটি গানের জন্ম হয়েছে কোনো 10 মিনিটে, রিহার্সাল হয়েছে হয়তো 15-20 মিনিট, তারপরে রেকর্ডিং হয়েছে। আমরা যে হারমোনাইজ সহ যে গানগুলি আমরা রেকর্ড করতাম, সেটা কিভাবে একটা মাইক্রোফোনে একইভাবে গেয়ে রেকর্ড করেছি, সেটাই এখন খুব অবাক লাগে। এখন যদি হারমোনাইজ করে দেওয়া হয়, দেখা যাবে যে যার যার মতো সে হয়তো ঠিকমতো গাইতে পারছে না, অথচ এক জায়গায় দাঁড়িয়ে যার যার পার্ট সেই গাচ্ছি। কিভাবে সেটা সম্ভব হলো, সেটা ভাবতে খুব অবাক লাগে। এবার আপনার কাছে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত একটি গান শোনাচ্ছি, সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে। গানের গীতিকবি মুকসেদ আলী শাহী এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুল জব্বার। তো মুকসেদ আলী শাহীরই গাওয়া গানটি। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, কে কে কে। এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, কে কে কে। এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। শ্যামল বরণী সোনালী ফসলে ছিল যে সেদিনে ভরা, নদী নির্ভর সদা বয়ে যেত পুতল অমৃত ধারা। শ্যামল বরণী সোনালী ফসলে ছিল যে সেদিনে ভরা, নদী নির্ঝর সদা বয়ে যেত পুতল অমৃত ধারা। অগ্নি দহনে সে সুখ স্বপ্ন দগ্ধ করেছে কে, কে কে কে। এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, কে কে কে। এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। আমরা চেয়েছি ক্ষুধার অন্ন একটি স্নেহের নীড়,
নগদ পাওনা হিসেব কষিতে ছিল না লোভের ভিড়, আমরা চেয়েছি ক্ষুধার অন্ন একটি স্নেহের নীড়। নগদ পাওনা হিসেব কষিতে ছিল না লোভের ভিড়, দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কাঁচা সোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা। দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কাঁচা সোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা। এই বাঙালির বুকের রক্তে ভুট্টা বহালো কে 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 কে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে। বাহ, অসাধারণ আরেকটি গান, অসাধারণ আরেকটি রচনা শুনলাম আমরা, খুব ভালো লাগলো। এখনো চেষ্টা করছি এহিয়া জবাব দেয় কিনা, কারণ পাকিস্তান এখন পর্যন্ত ক্ষমা প্রদর্শন করেনি, কিছু বলেনি। কিন্তু রিসেন্টলি আমি পত্রিকায় পড়লাম যে পাকিস্তানের নতুন প্রজন্ম জি, তারা গভর্নমেন্টকে বলছে, তাদের গভর্নমেন্টকে বলছে যে তোমরা ক্ষমা চাও। হ্যাঁ, তখন যে হত্যাযজ্ঞ তোমরা চালিয়েছো তার জন্য তোমরা ক্ষমা চাও বাংলাদেশের কাছে। এই আচ্ছা। আমি গতকালকে অথবা পরশুদিন আমি পেপারে পড়লাম। আচ্ছা, তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করছি। জি, এবং এরা ফেসবুকেও নাকি একটা পেজ খুলেছে যেখানে আচ্ছা, হ্যাঁ, যেখানে তারা নতুন প্রজন্মকে আহ্বান করছে যে একটা প্রেশার দেওয়ার জন্য গভর্নমেন্ট, সেটা একটা মানে পজিটিভ দিক আমি মনে আচ্ছা। করছি। এবার সাব্বির ভাইয়ের কাছে আবারও যাচ্ছি, আপনার কাছে আবারও দেশের গান শুনতে চাইছি। আচ্ছা, আমি তাহলে একটা একটু একটু এই গানটাও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি জাস্ট একটু শেয়ার করতে চাই একটা ছোট জিনিস। নরিন, তুইও তো আমাদের সঙ্গে ছিলে, আমরা যখন ওই চেতনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি অ্যালবাম হয়েছিল ছিলাম। ইউনিলিভারের তরফ থেকে। সো স্যার, মানে জাস্ট ছোট্ট করে যদি বলি যে আমার ওই সময়কার ফিলিংস, এটা তো কিছুদিন আগেরই ঘটনা। মানে আমাদেরকে যখন আমাদের সুজয় শ্যাম স্যারের আমরা তত্ত্বাবধানে গান করেছিলাম, তো গানগুলো যখন তুলে দিচ্ছিল, যখন স্যার বলছে চিৎকার করো, চিৎকার করে গাও, জোরে জোরে গাও, জোরে এভাবে হবে না, এত সফটলি না, আরো জোরে হার্ড। তো বিশ্বাস করবেন না আপনারা, এই যখন ইয়া গানটা গাচ্ছিলাম আমরা, এই জনতার সংগ্রাম চলবে এই গানটা রেকর্ড হচ্ছিল, গানটা গাওয়ার পর রাত্রেবেলা বাসায় যে আমার জ্বর উঠে গেল, এবং সে কি গলা ব্যথা, গলা ব্যথা, মানে ভীষণ গলা ব্যথা আর জ্বর। তখন আমি মানে জাস্ট জ্বরের ঘরেই আমি চিন্তা করছি যে তাহলে তখন আপনাদের কি অবস্থা, যখন অরিজিনালি যারা গানটা গেছে, আমরা তো জাস্ট ইমিটেট করছি আপনাদেরকে, মানে আমরা তো আপনাদেরকে ফলো করছি বা আমাদেরকে একজন গাইড দিচ্ছেন, কিন্তু সেই সময়কার প্রেক্ষাপটটা তো একেবারেই ডিফারেন্ট। তখনকার যে টেম্পারেচারটা ছিল না, আর্টিস্টদের বা যারা তরুণ ছিল, সবাই তো তরুণ ছিল, আমরা সবাই তরুণ ছিলাম, আমরা ওই সময় যে টেম্পারেচারটা না, ওইটা আমাদেরকে জ্বর ধরতে পারে নাই, ওইটা ফেল করতো আমাদের কাছে। তোমরা কপি করছো বলে তোমাদের জ্বর আসছে। সেটাই। মানে আমি তখন মানে ফোর্সটা, মানে তখন এখন যখন আমরাই শুনি আমাদের গান যেটা আমরাই গেয়েছি এত ফোর্সে, এই প্রেসারে, তখন মনে হয় আপনাদের গানটা তো আরো উদ্দীপক। মানে যখন অরিজিনাল গানটা শুনি বিভিন্ন জায়গায়, টোটাল ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়, টোটাল ব্যাপারটা হচ্ছে মানসিক ব্যাপারটা। হ্যাঁ, তুমি মানসিকভাবে যদি প্রস্তুতি থাকে তোমার, এটা সত্যি, তাহলে কিন্তু তোমার গলাতে প্রেসার পড়ার কথা না। প্রথমে It's a আমরা mind যখন game, গানগুলো তাই না? গাইতে সত্যি, যাই, হ্যাঁ। আমরা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না, আসলে আমাদের ধারণার বাইরে ছিল। আমরা যখন গানগুলো করছি, সুজয় শ্যাম স্যার আমাদের দিকে তাকিয়ে আছে, এভাবে হবে না, এভাবে হবে না, আরো আরো ফোর্স, আরো ফোর্স। আমরা এক একজন আরেকজনের দিকে আর তাকাচ্ছি যে কত আর কত আমরা force চিন্তা দিব? করছি আর কত চিল্লাবো, কিভাবে সম্ভব? এইভাবে কিভাবে গান গাইবো। মুশকিল হতো, মানে মুশকিল হতো যে আমার সুধীর সঙ্গে তো আমার বন্ধু, কিন্তু আমরা কিন্তু একসঙ্গে চাকরি করতাম। হ্যাঁ, তো আমার বন্ধু যে তোমাদেরকে আরো জোরে করতে করতে তোমাদের মানে অসুস্থ বানায় ফেলায় না ওই স্পটে,
জি ও তো চাইবে যে ওর জিনিসটা আদায় করার জন্য ফোর্সটা কি থেকে আসবে, মেন্টাল থেকে কিন্তু ফোর্সটা আসে। চিৎকার করলে কিন্তু গান হবে না, হবে না। তাই না? মানে এটা টেকনিক মানে ইটস এ মাইন্ড গেম টু, Right. মানে এটা শুধুমাত্র যে ফিজিক্যাল No, একটা no, no, ফ্রন্ট মানে ওয়ার ছিল তাও না, এটা ব্রেইন গেম মাইন্ড গেম Right. ছিল। তোমার টেকনিকটা জানতে হবে Technique, তোমাকে। technique. এক্স্যাক্টলি। আর তখনই আমি ফিল করলাম পার্সোনালি যে গণসঙ্গীত গাওয়া কিন্তু এত অনেক সোজা না। কঠিন অনেক কঠিন ইটস নট দ্যাট ইজি। এটা সবাই বলে খুব, হ্যাঁ গণসঙ্গীত, হ্যাঁ চলো গাই ফেলি, তখন এখন আমি ফিল করি এই একটু আগে শাহিন যে গানটা গাইলো, ওই গানটা যে গাইলো, ওই যে লুৎফুর রহমান সাহেবের গানটা যে গাইলো, এটা চারটিখানি কথা। একটি গান এতক্ষণ একসঙ্গে গেয়ে ফেলানো, মুখস্থ গেয়ে ফেলানো। তোমরা তো মুখস্থ এখনো অনেক ছেলেবেলারা গাইতেও পারবে, ভুলে যাও। যাই হোক যাই হোক, খাতা দেখে গেতে হয়। আমি বলছি যে শাহিন যে এখনো যে সে এই সময়ও, আচ্ছা 43 বছরের পরের কথা বলতেছি, বা 42 বছর 43, যেটাই বলো, এখনো সে সেই ফোর্সটা দিয়ে গানটা গাছে। এটা একটা মেন্টাল প্রিপারেশন আর টেকনিক ব্যাপার আছে একটা। হ্যাঁ, কষ্ট হয়, গান গাইতে কষ্ট যে হবে না সেটা, কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়, গণসঙ্গীত গাইতে প্রচন্ড কষ্ট হয়। আসলে কোথায় কোন শব্দতে কি পরিমাণ থ্রো করতে হবে এবং জোরটা কোনটা সেটা। অ্যাকসেন্ট দিতে হবে, হ্যাঁ। কোনটা কম অ্যাকসেন্ট দিতে হবে, Exactly. এক্সপ্রেশন গুলো আনা। হ্যাঁ, যাই হোক, তো এটা অ্যাকচুয়ালি অভ্যস্ত প্র্যাকটিস। আর ওই সময় যুদ্ধ তাড়িয়ে বেরিয়েছে, তো সবাইকে যুদ্ধ দাঁড়িয়ে কখন গুলি করবে, কখন মরে যেতে পারে, ওইসব মিলে একটা ফোর্স তৈরি হয়েছিল আর কি তখন। ঠিকই আচ্ছা তাহলে আমি গানে যাই। আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের একটি গান, ওনারই লেখা এবং সুর, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মেটাই ক্ষুধা পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি। প্রসাদ পেতে মন্দিরে রেটো খেতে, এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরে এটো খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি। এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়া গড়ি, এই দেশেরই ধুলায় পড়ি, এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়া গড়ি, বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি।
মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে, এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দীপ পরিপাটি। এই সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে, সন্ন্যাসিনী সকল দেশে, এই সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে। মাধার রাতে একলা জাগে, আধার রাতে একলা জাগে, আগলে রে শ্মশান ঘাটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। থ্যাংক ইউ স্যার। এই চমৎকার। গানটি আমি এই পরবর্তী ওই অ্যালবামে আমি গিয়েছিলাম, পরে আবার সলো ভার্সন একটি ছিল, তাই আজকে ট্রাই করলাম গানটা। না, তোমার গলায় কাজী নজরুল ইসলামের গান খুব ভালো লাগলো সত্যি, কিন্তু থ্যাংক ইউ গাইবা, বেশি বেশি করে গাইবা। শিওর। চমৎকার সাব্বির ভাইয়া। এবার আমরা চলে যাচ্ছি ডালিয়া নওশিন ম্যামের কাছে। আপা, আবারও জানতে চাইছি, আপনাদের যে ক্যাম্পের কথাটি বারবার আসছে, শুনেছি ক্যাম্পে, কিন্তু ক্যাম্প থেকে যখন আপনারা আপনাদের বাসাতে ফেরত গেলেন ৭১-এর পর, স্বাধীন হলো দেশ, যখন বাসাতে গেলেন কীরকম অনুভূতি ছিল? আপনার বাসায় মানে ফ্যামিলিতে যারা যারা ছিলেন আপনাকে যখন দেখতে পেলেন, তাদের অনুভূতিটা তখন কেমন ছিল? আমি কিন্তু যখন গেছিলাম আমার বাবা মার সাথে গেছিলাম, মানে অন্য অনেকের থেকেই আলাদা, কারণ আলাদা। বেশিরভাগ সবাই একা একা গেছিল। জি, আমার বাবা মার সাথে আমার আব্বাকে যেতে হয়েছিল, কারণ আব্বার বুদ্ধিজীবী হিসাবে ওনার নাম লিস্টে ছিল, আচ্ছা, যে জন্য বলা হয়েছিল যে আপনি পালিয়ে যান। প্রথম দিকে তো আমরা করটিয়া চলে গেছিলাম, তারপরে আমরা আব্বারা ব্যবস্থা করে আমাদেরকে আগরতলা হয়ে আমরা কলকাতা চলে গেছিলাম। তো সেইখানে আমরা যখন ফিরে আসার কথা বলছো তুমি ৭১-এর পরে, এটা এসছি আমরা জানুয়ারির দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহতে এসছি। তো ফিরে এসে ঢাকার যে অবস্থা ছিল সবার, আমাদের বাড়িঘর ফেলে চলে গেছিলাম, তো সব কিছু তো উল্টাপাল্টা হয়ে গেছিলো। এবং আমাদের বাসায় অন্যরা ছিলেন, অন্যদেরকে যার যেমন ইচ্ছা আর কি এসে থেকেছিল, যেহেতু খালি ছিল বাসা। কিন্তু আমরা সবচেয়ে আগে ছুটেছি বাড়িঘর যাই হোক, যে আমাদের আত্মীয় স্বজন কেমন আছেন জি, দেখার জন্য। এতদিন দেখা হয়নি, আমরা যে জানতে হয়ে মানে ফিরে জীবিত হয়ে ফিরে এসেছি, এটা একটা বিরাট একটা ইয়ে ছিল আমাদের জন্য। তারপরে তো দেশের অবস্থা ওই রকমই ছিল, সবাই সবাইকে নিয়েই মানে একজন আরেকজনকে দেখেই তো খুশি হয়ে যাচ্ছিল, খুশি হয়ে যাচ্ছে। চেনা হওয়া আর না চেনা হওয়া, বুঝছো, এটা একটা অন্য রকমের ফিলিং যুদ্ধের পরে তো, জি। অন্য মানে রকমের। জীবিত থাকাটাই মানে যে আছি বেঁচে, হ্যাঁ, বেঁচে তখন যে দেখি আছি মানে এটাতেই তো অন্য আমরা ধরনের একদম একটা ইমোশন কাজ করছে। সেটাই। আপা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাইছি। এই গানটা ওই 60-এর দশকেই করা, এটার কথা মতলুব আলী আর আমাদের শেখ লুৎফুর রহমান সাহেব সুর দিয়েছেন। এই গানটা আমরা ছায়ানটে প্রচুর গেয়েছি। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য। থাকবে না দারিদ্র দীনতার ভয়, না থাকবে না দারিদ্র দীনতার ভয়। জয় নিপীড়িত মানুষের জয়, জয় নিপীড়িত মানুষের জয়, জয় নিপীড়িত মানুষের জয়,
লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণে মহলটা শুদ্ধ। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণের মহলটা শুদ্ধ। মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে, মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে। ক্ষমতার দম্ভের তাই পরাজয়, আজ ক্ষমতার দম্ভের তাই পরাজয়। জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়, জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। শোষিত মানুষের একতার জয়, শোষিত মানুষের একতার জয়। কি চমৎকার উদ্দীপক আরেকটি গান। এটাও কিন্তু লুথুর ভাইয়ের সুর, আচ্ছা আচ্ছা, বেশিরভাগই সব লুথুর ভাইয়ের সুর, শেখ লুথুর রহমান। জি। একটু আগে ওই যে ডালিয়া পাখি জিজ্ঞাসা করলেন না যে ফিরে এসে কি দেখলেন, জি। তো আমি আমার একটু কথা শেয়ার করতে চাই। অবশ্যই। সেটি হচ্ছে যে আমাদের তখন লালমাটিয়ায় বাসা ছিল বিবি মসজিদের সামনে, এবং বাসাটা বম্বিং করে যা কিছু ছিল সব লুট করে নিয়ে চলে গেছে বিহারি যে পাকিস্তানি যারা ছিল। তো আমাদের মানে প্রত্যেকটা জিনিসই নিয়ে চলে গেছে। আমার যেটা ছিল সেটা ছোটোবেলা থেকে আমার একটা আলাদা শোকেস ছিল, গোল্ড মেডেল কাপ এগুলি ছিল, সেগুলি তো পাইনি। সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে যে আমার ছোটোবেলার ছবি আমি জানি না আমি ছোটোবেলায় কেমন ছিলাম দেখতে, আমার সন্তানকে আমি দেখাতে পারছি না আমি ছোটোবেলায় কেমন ছিলাম। এর থেকে বড় কষ্ট মনে হয় আর নেই। তো যাই হোক, কথা বলছিলাম, আমি একটু মাঝখান দিয়ে একটু বললাম আর কি। এরকমই তো ভালো লাগে, স্মৃতি তোমার গান, হ্যাঁ স্মৃতি। এগুলো স্মৃতিচারণ তো। এখানে বিরহ আছে, বেদনা আছে। না সাদি ভাই, আপনি চিন্তা করেন যে আমি কেমন ছিলাম, আমার বাচ্চাটাকে দেখাতে পাচ্ছি না যে আমি ছোটবেলায় কেমন ছিলাম। হ্যাঁ, তার একটা থাকবে কি একটা। তা আমিও দেখতে পাচ্ছি না যে আমি আসলে ছোটবেলায় কেমন ছিলাম। তো যাই হোক, অনেক কথা হচ্ছে। নরিন, তোমার গান অনেকক্ষণ শুনি না, আমি মনে করি যে তোমার এখন গান গাওয়ার একটা সময় হয়েছে নাকি? আপনারা অনুমতি দিলে অনুমতি কি? আমরা তো চাই যে তোমরা গাইবে, তুমি গাও। জি, আমি এখন যে গানটি করছি এটি ৭১ পরবর্তী গান, কারণ ৭১-এর পরে অনেক দেশের গান রচিত হ্যাঁ, হয়েছে। সাদি ভাই একটু আগে বললেন এবং আমরা এটা জানি। জি, আমি যে গানটি করছি গানটি লিখেছেন রফিকুজ্জামান, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। আমি চেষ্টা করছি গানটি করবার। সেই রেল লাইনে তার মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। ধোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ধোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না।
শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে খোকা ভেবে ঘরে ভেবে তবে ভেবে নাকি ভেবে না দস্যি ছেলে সে যুদ্ধে গেল ফিরল না আজ শূন্য হৃদয় তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার দস্যি ছেলে সে যুদ্ধে গেল ফিরল না আজ শূন্য হৃদয় তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার খোকা আসবে ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে খোকা ভেবে ঘরে ভেবে তবে ভেবে নাকি ভেবে না সেই রেল লাইনে তার মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ভেবে ঘরে ভেবে কবে ভেবে নাকি ভেবে না খোকা ভেবে ঘরে ভেবে কবে ভেবে নাকি ভেবে না খোকা ভেবে ঘরে ভেবে কবে ভেবে নাকি ভেবে না ধন্যবাদ আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি এবার প্রিয় দর্শক আমরা আবারও একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি আশা করছি আপনারা ৭১ গানের সাথেই থাকবেন থাকবেন দীপ্ত টিভির সাথে